আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে দ্য হরর ডায়েরির দ্বিতীয় এপিসোডে স্বাগতম। তো চলুন দেরি না করে আমরা আমাদের দ্বিতীয় এপিসোডের প্রথম ঘটনাটি শুরু করি। আমাদের আজকের প্রথম ঘটনাটি পাঠিয়েছেন খন্দকার এজাজ ভাই। বুঝার সুবিধার্থে তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই ঘটনাটি আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রকৃতিতে মাঝে মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যা আমরা বিশ্বাস করতে পারি না, আবার একেবারে অবিশ্বাসও করতে পারি না। ঘটনাটি ঘটেছে আমার এক দুঃসম্পর্কের দাদুর সঙ্গে। তার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই বর্ণনা করার চেষ্টা করছি। 90-এর দশকের সময়ের ঘটনা। আমার দাদু আব্দুর রহিম খুবই ধার্মিক মানুষ। এক ছেলে স্ত্রী নিয়ে সুখে বাস করছিলেন। এলাকায় তার ভালোই নাম ডাক ছিল, ধনী মানুষ বললেও ভুল হবে না। তিনি তার সম্পদের জাকাত ইসলামী শরিয়া মোতাবেকই দিতেন। তার মতে ব্যাংকে টাকা রাখা আর সুদ খাওয়া একই কথা, দুটোই হারাম। এজন্য তিনি সবসময় টাকা একটা বাক্সে তালা দিয়ে রাখতেন নিজের বাড়িতেই, এবং চাবি থাকতো তার কোমরে। তার জীবনের সব কিছু ঠিকঠাক চলছিল, নামাজ রোজা করেন 8-10 জন সাধারণ মুসল্লির মতোই। তার একটা ছেলে কাজকর্ম কিছুই করে না। ছেলে নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। তার সবসময় মনে হয় তার ছেলে তাকে খুন করে চাবি নিয়ে বক্সের সব টাকা পয়সা নিয়ে যাবে। আব্দুর রহিম এবার নিয়ত করেছেন হজে যাবেন। এখন চিন্তার বিষয়, গচ্ছিত টাকা আর জমির দলিল এবং গুরুত্বপূর্ণ সব কাগজপত্র কার ভরসায় রেখে যাবেন। যতদিন ঘনিয়ে আসছে তার চিন্তা ততই বেড়ে চলেছে। শেষে তাকে সিদ্ধান্ত নিতেই হলো যে তার সব টাকা পয়সা এবং প্রয়োজনীয় এবং জরুরি কাগজপত্র ও জমির দলিল সব তার চাচার কাছে রেখে যাবেন। হজে যাওয়ার আগের এক রাতে আব্দুর রহিম তার বাক্স নিয়ে চলে গেলেন তার চাচার বাসায়, গিয়ে রেখে আসলেন এবং এ বিষয়ে তার চাচাকে নিষেধ করে দিল কাউকে বলতে, এবং সে হজে থেকে এসে চুপচাপ তার বাক্স নিয়ে যাবে। আব্দুর রহিমের চাচা এলাকার চেয়ারম্যান মানুষ, তাকে বিশ্বাস করা যায়, এটা তার ব্যক্তিগত ধারণা। আব্দুর রহিম হজে চলে গেলেন এবং হজ শেষে হাজি হয়ে বাসায় ফিরে এসে যা শুনলেন তাতে তার পায়ের নিচের থেকে মাটি সরে যাওয়ার উপক্রম হল। তার চাচা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন কিছুদিন হলো। আব্দুর রহিম তার সব জমানো নগদ টাকা এবং জমির কাগজ তার কাছে আমানত রেখেছিলেন। আব্দুর রহিম তার চাচার 2 ছেলের সাথে কথা বললেন, কিন্তু কোনো কিছুরই খোঁজ পেলেন না। পুরো বাড়ি খোঁজ করা হলো, কিন্তু কোথাও বাক্স পাওয়া গেল না। আব্দুর রহিম কী করবেন, কার কাছে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। কারোর সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবে তাও পারছে না। এতে বিষয়টা জানাজানি হলে সমস্যা হতে পারে, বাক্সটা নাও পাওয়া যেতে পারে। সেই চিন্তা থেকেই কারোর সাথেই ব্যাপারটা সে শেয়ারও করতে পারছে না। আব্দুর রহিম অত্যন্ত ধার্মিক মানুষ। কবিরাজ, গণক এগুলো বিশ্বাস করেন না। তিনি জানেন এসব শিরক কাজ। তবুও বিপদে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। তিনি বিভিন্ন কবিরাজ গণকের কাছে যাচ্ছেন, বাক্স কেউ খুঁজে দিতে পারে কিনা। এই কাজটা করছেন তিনি অত্যন্ত গোপনে। একজন হাজি মানুষ এসব করছেন, জানাজানি হলে সমস্যা, এজন্যই খুবই গোপনে সে এগুলো করছেন। বেশিরভাগ গণক তাদের ধারণার উপর ভুল বলছে। কেউ বলছে টাকা চুরি হয়ে গেছে, কেউ বলছে বাক্স থেকে তার বইয়ের গয়না চুরি হয়ে গেছে। আব্দুর রহিম বুঝতে পারছেন সবাই ভণ্ড, মিথ্যা বলে এই কবিরাজি ব্যবসা করেন। শেষে নিরুপায় হয়ে তিনি তাদের এলাকার বড় মাদ্রাসার হুজুরের সাথে সব ঘটনা খুলে বললেন। হুজুর এমন এক দ্বিধায় পড়েছেন, বাক্স পাওয়া সম্ভব না এটাও বলতে পারছেন না, আবার কিভাবে পাওয়া যাবে এটাও বলতে পারছেন না। পরে হুজুর বললেন, আব্দুর রহিম শুনো, কোনো মানুষ মারা গেলে তার পৃথিবীতে আসার সব পথ বন্ধ হয়ে যায়, এটা চিরন্তন সত্য। তুমি যেমন বিশ্বাস করো আমিও করি, কিন্তু একটা বিষয় কি তুমি জানো, আমাদের প্রত্যেকের সাথেই একটা বিশেষ জিন থাকে, কারিন জিন। এই বিশেষ জিন আমাদের সবার সাথে থাকে,
তোমার সাথেও আমার সাথেও। তারা আমাদের সব কিছু জানে, বলতে গেলে আমাদের দ্বিতীয় সত্তা। কার ইঞ্জিন কিন্তু আমাদের মারা যাওয়ার সাথে সাথেই মারা যায় না, তারা দীর্ঘদিন বেঁচে থাকে। এখন ব্যক্তি মারা গেলে তার সাথে থাকা জিন কোথায় থাকে এটা কেউ জানে না। আব্দুর রহিম হতাশ ভঙ্গিতে বললেন, হুজুর, তাহলে কি কোনো উপায় নেই? যদি জিন থাকেও তাকে আমি কোথায় খুঁজবো এবং কিভাবে খুঁজবো? হুজুর বললেন, কোথায় খুঁজতে হবে এবং কিভাবে খুঁজতে হবে তা আমি নিজেও জানি না, তবে তুমি তার কবরের কাছে গিয়ে খুঁজতে পারো, এতে লাভ হলেও হতে পারে। আব্দুর রহিম জিজ্ঞেস করলেন, কখন কবরের কাছে গিয়ে খুঁজব? হুজুর বললেন, এটা তো বলা মুশকিল, তবে গভীর রাতে খুঁজলে ভালো হয়। এখন যেটা করবে, নামাজ পড়ো বেশি বেশি এবং আল্লাহর কাছে চাইতে থাকো। তিনি না চাইলে কিছুই হয় না। আব্দুর রহিম বাসায় চলে এলো। গভীর রাতে তিনি তাহাজ্জুদের নামাজ পড়লেন এবং হাতে তসবিহ গুনতে গুনতে তার চাচার কবরের দিকে রওনা দিলেন। সে কাউকে এই বিষয়ে কিছুই বললেন না। খুব গভীর রাত, চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই নেই, কিন্তু তার ভয় করছে না। প্রবল উত্তেজনায় মানুষের ভয় কাজ করে না। আব্দুর রহিম কবরের পাশে দাঁড়ালেন এবং সালাম দিলেন, কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। তখন তার কিছুটা ভয় করতে শুরু করলো। তিনি ভয়ে ভয়ে দ্বিতীয়বার সালাম দিলেন, কিন্তু এবারও কোনো উত্তর আসলো না। এবার ভয়ে তার গা কাঁপতে শুরু করলো। তিনি ভয়ে বাসায় ফিরে এলেন। পরের দিন তিনি হুজুরের কাছে গিয়ে রাতের সমস্ত ঘটনা খুলে বললেন। হুজুর তাকে বললেন, এসব বাদ দিন, বক্সের কথা ভুলে যান। আল্লাহ চাইলে টাকা পয়সা আবার হবে, আপনি অনেক ভালো মানুষ, ইনশাল্লাহ আল্লাহ আবার আপনাকে দিবেন। এবং কিছু দোয়া পরে হুজুর আব্দুর রহিমকে ফু দিয়ে দিলেন এবং বাসায় ফিরে যেতে বললেন। কিন্তু আব্দুর রহিম কিছুতেই তার মাথা থেকে বক্সের কথা সরাতে পারছেন না। টাকা পয়সার কথা না হয় বাদই দিলাম, কিন্তু সমস্ত জায়গা সম্পত্তির কাগজ যে রয়েছে বাক্সে, যেভাবে হোক বাক্সটা তার পেতেই হবে। তিনি ঠিক করলেন, আজকে রাত্রে আবারও যাবেন কবরের কাছে। যথারীতি গত রাতের মতো আজ রাতেও তিনি কবরের কাছে গেলেন, সালাম দিলেন, কিন্তু কোনো উত্তর পেলেন না। এবারও সে ভীষণ ভয় পেলেন এবং ভয়ে ভয়ে বাসায় চলে আসলেন। পরের দিন তিনি আর হুজুরের কাছে যাননি। তিনি ঠিক করলেন আবারও আজ রাতে তিনি যাবেন। রাত যখন খুব গভীর, তিনি আবারও কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিলেন। কবরস্থান পার হয়েই কিছুটা আগালে একটা শ্মশান পড়ে। কেন যেন তার মনে হলো যে একবার শ্মশানের ওখানে যাওয়া যাক। তিনি ভয়ে ভয়ে শ্মশানে পৌঁছলেন। আশেপাশে কেউ নেই, পুরো ফাঁকা জায়গা। তিনি শ্মশানের কাছে দাঁড়িয়ে জোরে সালাম দিলেন। এবার অবিশ্বাস্যভাবে তিনি সালামের উত্তর পেলেন। উত্তরটি একদম তার চাচার কণ্ঠে। ভয়ে তার গা হাত পা কাঁপা শুরু করলো। সে ভয়ে ভয়ে প্রশ্ন করলেন, চাচা, আমার বাক্সটা কোথায় রেখেছেন? তিনি উত্তর পেলেন, আমার রান্নাঘরে মাটির নিচে পুঁতে রেখেছি, মাটি খুঁড়লেই পাবে। আমি মারা যাওয়ার আগে খুব করে তোমার বাক্সটার কথা বলতে চেয়েছিলাম, সুযোগ হয়নি, রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ মৃত্যু হয়েছে। এবার আব্দুল করিম জিজ্ঞেস করলেন, চাচা, আপনি শ্মশানে কেন? চাচা উত্তর দিলেন, বেঁচে থাকতে সনাতন ধর্মের মানুষের সাথে আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা ছিল, এই জন্য আমি মৃত্যুর পরে শ্মশানে আছি। আব্দুর রহিম আর দেরি না করে বাসায় চলে এলেন, কিন্তু এখনও তার বিশ্বাস হচ্ছে না আসলে এটা কি সত্যি ছিল নাকি তিনি স্বপ্ন দেখছেন। কিন্তু এখন এসব নিয়ে আর ভাবার সময় নেই। সে এখন অপেক্ষা করছে কখন সকাল হবে। সকাল হলেই সে তার বাক্স খুঁজে পাবে। ভোরের আলো পড়তেই আব্দুর রহিম তার চাচার বাসার গিয়ে রান্নাঘর করতে শুরু করলেন এবং বাক্সটি পেয়ে গেলেন। বিষয়টি চারিদিকে জানাজানি হয়ে গেল এবং এই বিষয়টি শোনার পরে এলাকার লোকজন কেউ কেউ বলছে ঘটনাটি সত্য, কেউ কেউ বলছে ঘটনাটি গুজব, এবং কেউ কেউ বলছে আব্দুর রহিম পাগল হয়ে গিয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।
শ্রোতা বন্ধুরা, চলুন আমরা আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি শুরু করি। আমাদের দ্বিতীয় ঘটনাটি আজকে যিনি পাঠিয়েছেন তিনি চেয়েছেন আমরা যেন তার পরিচয়টি গোপন রাখি। সুতরাং আমরা তার পরিচয়টি গোপন রেখেই তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন সেভাবে পড়ে শোনাচ্ছি। রহমান চাচা একাই গ্রামের এক প্রান্তে বসবাস করতেন। একসময় তার জীবনও ছিল খুব স্বাভাবিক। 2-4 জন সাধারণ গ্রামের মানুষের মতোই সংসার আর হাসি কান্নায় ভরা। কিন্তু সময়ের এক দীর্ঘ স্রোতে সেই দিনগুলো হারিয়ে গেছে অনেক আগেই। চাচার পেশা বলতে তেমন কিছুই স্থায়ী ছিল না। কখনো কারো ক্ষেত খামারে দিনমজুরি করতেন, আবার কখনো পাশের বকুলতলার খালবিল থেকে মাছ ধরে বিক্রি করতেন বাজারে। নিজের শখের মুরগির ডিম বেচেও কোনো দিন পার করতেন। যেমনই হোক, চাচার রোজগারে বরকত ছিল বেশ। একজন প্রতিষ্ঠিত ব্যক্তিরও এমন কোমল জীবন থাকে না যতটা ছিল চাচার। চাচা দুনিয়া বেঁচেছিলেন 2টি কারণে তার ভাষ্যমতে। প্রথমটি ছিল আল্লাহর ইবাদত এবং দ্বিতীয়টি ছিল তার শৌখিন মুরগিগুলোর দেখাশোনা করা। আপন বলতে তার তেমন কেউ ছিল না, তবে আশেপাশের পাড়া প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন একজন প্রিয় মানুষ। কারও অমঙ্গল তিনি কোনোদিনও চাননি, কিন্তু হয়তো কেউ একজন চেয়েছিলেন তারটাই। জীবনের সব দুঃখ কষ্ট আড়াল করে তিনি প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ইবাদত শেষ করে মোরগ মুরগিদের নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। খাবার দিয়ে উঠানের ছোট পেয়ারা গাছটার নিচে বসে অনেকক্ষণ এক নির্ভর শান্তি নিয়ে তাকিয়ে থাকতেন মোরগ মুরগিগুলোর দিকে। প্রতিদিনই মোরগ মুরগিগুলো তার চারপাশে ঘুরে বেড়াতো। চাচা তা দেখতেন আর এক অদ্ভুত গভীর শান্তিতে ডুবে থাকতেন। দিনের প্রথম আহার সেরে তিনি বেরিয়ে পড়তেন কোনো না কোনো কাজের উদ্দেশ্যে। চাচা আর মোরগ মুরগিদের সুরক্ষার জন্য বাড়ির চারপাশে বেশ ভালোভাবে বেড়া দিয়ে রেখেছিলেন। একদিনের ঘটনা, সারাদিন খাটাখাটনি শেষে চাচা যখন বাড়ি ফিরলেন তখন তার প্রথম গন্তব্য সেই মোরগ মুরগিদের খোঁজ। কিন্তু গিয়ে দেখেন কয়েকটি মুরগি মরে পড়ে আছে। মৃত মুরগিগুলোর শরীর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওগুলোকেও ভয়ানক এবং নিষ্ঠুরভাবে পিষে মেরে ফেলেছে। শখের মুরগিগুলোর এমন অবস্থা দেখে চাচা হতবাক হয়ে যান। এরপর সময় গড়ায় কিছুদিন পর একদিন তিনি আবারও একই দৃশ্যের সম্মুখীন হন। 2বার এমন ঘটনার পর তিনি আর কোনো কিছুতেই কাজকর্মে মনোযোগ দিতে পারছেন না। সারাক্ষণ ঘরে বসে মুরগিদের পাহারা দিতেন। কিন্তু তিনিও তো মানুষ, ক্লান্ত শরীরে চোখ বুজে একটু ঘুমিয়ে পড়লে ঘুম ভাঙতেই আবার দেখেন সেই একই দৃশ্য। মুরগিগুলো পড়ে আছে মরে, নিষ্ঠুরভাবে পিষে দেওয়া। এভাবেই দিন কেটে যেতে থাকে। চাচা প্রতিদিনই নজরদারি করতেন, আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করতেন, কিন্তু বিশেষ কোনো ফল মেলেনি। অনেক দিন কোনো কাজকর্ম না করায় চাচা এক সময় অভাব অনাহারে পড়ে যান। শেষমেশ বাধ্য হয়েই তাকে আবার কাজে বের হতে হয়। কিন্তু সেদিন কাজ শেষে যখন তিনি বাড়ি ফিরে আসেন তখন দেখতে পান তার সব মুরগিগুলো মৃত। তবে এবার আর ওদের কাউকে পিষে মারা হয়নি। দেখে মনে হচ্ছে সম্ভবত খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মারা হয়েছে তাদের। কয়েকদিনের জন্য চাচার চোখ অন্ধকারে ঢেকে যায়। কেমন যেন চুপচাপ নিশার হয়ে যান তিনি। হঠাৎ একদিন মধ্যরাতে চাচা হেঁটে যাচ্ছেন কোনো এক গন্তব্যের দিকে। দুহাতে তার কেজি 5 তাজা ইলিশ, চারদিকে স্তব্ধ ঘন অন্ধকার। তিনিও এগিয়ে চলেছেন সেই দূরের পুরনো বটগাছগুলোর দিকে। শোনা যায় শত বছর আগে এক জমিদার মশাই তার কিছু ভিন্ন মিত্রদের জন্য এই বটগাছের বাগানটিকে বরাদ্দ করেছিলেন। লোকমুখে কথিত যেদিন জমিদার নিজ হাতে বটগাছের চারা রোপণ করেন সেদিনই নাকি সেসব চারা এক রাতেই অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে, বিশাল দেহী হয়ে যায়। জমিদারের বাগানটি এমন এক জায়গায় বরাদ্দ করেছিলেন যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার সীমিত থাকত। যদিও জমিদার মশাই আজ আর নেই, তার বংশধররা এখন দূর বিদেশে বাস করেন। জানা যায় জমিদারের মৃত্যুর আগে তাদের কঠোরভাবে নির্দেশ দিয়েছিলেন
যেন কেউই বাগানটিকে কোনো ক্ষতি সাধন না করে। এই বাগানের বেশিরভাগ কথা লোকমুখেই প্রচলিত হলেও রহমান চাচা ও তার পূর্বপুরুষেরা জানতেন এক গোপন সত্য। চাচা হেঁটে চলেছেন, হঠাৎ তিনি খেয়াল করলেন চারপাশ থেকে বিভিন্ন ফিসফিস তার দিকে ধেয়ে আসছে। কিছু গাছগাছালি ভেঙে পড়ছে, তবুও চাচা থামলেন না। হঠাৎ তিনি শুনতে পেলেন, "কিরে রহমান, হাতে কি? ইলিশ নাকি?" তিনি উত্তর দিলেন, "জি।" "তা চললি কোথায়?" তিনি উত্তর দিলেন, "বকুলতলায়।" "কেন হে?" তিনি উত্তর দিলেন, "দরকার যে।" এক পলক ফেলে চাচা পৌঁছে গেলেন সেই বাগানে। চারদিক থেকে কোনো শব্দ নেই, সম্পূর্ণ নিস্তব্ধ। বাগানের ওপর ছিল এক বিশাল অপূর্ব চাঁদ, তার মৃদু আলো ছড়িয়ে পড়েছিল চারপাশে। বাগানের গাছগাছালিতে এক রহস্যময় ঝিলিক জাগাচ্ছিল। হঠাৎ রহমান চাচাকে উদ্দেশ্য করে চারদিক থেকে একটি মোটা কণ্ঠস্বর ভেসে এলো, "কি দরকার এখানে? সাহস তো দেখি কম না।" চাচা নির্ভয়ে দাঁড়িয়ে থেকে দু হাতের ইলিশগুলো মাটিতে রাখলেন। তারপর চোখ থেকে পানি ঝরতে শুরু করলো তার। কান্না ছুটল তার গলায়। হঠাৎ চাচার ঠিক পিছন থেকে একটি সরু কণ্ঠস্বর শোনা গেল। তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। সেখানে দাঁড়িয়ে ছিল জমিদার আমলের পোশাক পরিহিত এক কালো বিশাল দেহী অবয়ব। তার চোখ দুটো ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। চাচা একটু ভয় পেয়ে পিছনে ছুটে গেলেন। এবার অবয়বটি তাকে ভয় পেতে নিষেধ করলেন এবং তার আসার কারণ জানতে চাইলেন। রহমান চাচা সব কিছু খুলে বলল। এরপর অবয়বটি চাচাকে বলল, "তুই এক মিত্রের বংশধর দেখেই।" পরের দিন গ্রামের প্রধানের একমাত্র ছেলের পিষে যাওয়া শরীর তার ঘরে পাওয়া যায়। কয়েক সপ্তাহের মধ্যেই প্রধান নিজেও হার্ট অ্যাটাকে মারা যান। জানা যায় প্রধানের ছেলে চাচার কাছ থেকে কিছু মুরগি কিনতে চেয়েছিলেন, কিন্তু চাচা তার মুরগিগুলো বিক্রি করতে চাননি, কারণ সেগুলো ছিল তার শখের। সে কোনোভাবেই সেগুলোকে বিক্রি করতে রাজি হয়নি। কিন্তু প্রধানের ছেলে এটাকে অপমান হিসেবে নিয়েছিল, ফলে সে তার অপমানের বদলা নিতে এমন কাজ করেছে। এরপর চাচা নিজের শান্তি আর কখনোই খুঁজে পাননি বেঁচে থাকতে, আর তার কৃতকর্মের জন্য আল্লাহকে স্মরণ করতে ভয় পেতেন। তবুও শেষ মুহূর্তে এসে তিনি মনে প্রাণে স্রষ্টার নিকট ক্ষমা প্রার্থনা করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনাটি। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের তৃতীয় ঘটনাটি পাঠিয়েছেন মেহেদি হাসান ভাই। তো চলুন দেরি না করে আমরা ঘটনাটি শুরু করি। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই ঘটনাটি শুরু করছি। সামনেই ঈদ। এবছর একটু ব্যতিক্রম। সবার ঈদযাত্রা শেষ, শহর পুরো ফাঁকা, অথচ আমার এখনও বাড়ি যাওয়া হয়নি। অফিসের কাজ, বাজার, শপিং, নানা ব্যস্ততায় বাড়ি যাওয়া হয়নি, তাই চাঁদ রাতে বাড়ি যাচ্ছি। রাতের দিকে বাইক নিয়ে রওনা দিলাম। বাইকে আমি আর সাথে আমার সদ্য বিবাহিত স্ত্রী। শহরের রাস্তা পেরিয়ে গ্রামে ঢুকেছি। নরম বাতাস আর দিগন্ত জুড়ে ধানের ক্ষেত, দূরে দূরে কুড়েঘর, কিছু গাছপালা। আকাশ অন্ধকার হয়ে আসছে, মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বৃষ্টি হবে, দারুণ ওয়েদার। শিমু আমাকে আর একটু শক্ত করে জাপটে ধরল। আমার ভালোই লাগছে, বেশ রোমান্টিক ব্যাপার। 2 মিনিট যেতেই ঝড় শুরু হয়ে গেল। বাইক আর চালানো সম্ভব হচ্ছে না। আশেপাশে সব ফসল জমি, দাঁড়ানোরও উপায় নেই। একটা বড় গাছ দেখে মোটর সাইকেল দাঁড় করালাম। সামনে বিল, বেশ বড় বিল। বিলের এক পাশে রাস্তা, রাস্তার 2 পাশে গাছগাছালি। বিলের ওই পাশে একটা বাড়ি, বাড়িতে আলো জ্বলছে,
তবে বিদ্যুৎ না চমকালে বাড়ি দেখা যাচ্ছে না। যে গাছটার নিচে দাঁড়িয়েছিলাম সেটি একটি বট গাছ। বটগাছটি বেশ বড় হলেও আমরা ভিজে যাচ্ছি। শিমুর চোখ মুখ শুকিয়ে গেছে। মফস্বলে বড় হওয়া মেয়ে, সে জানে এবং মানে বটগাছ ভালো না, এসব গাছে ভালো জিনিস থাকে না। তার খুব সমস্যা হচ্ছে, গা ব্যথা করছে এখানে দাঁড়ানোর পর থেকে। হঠাৎ এক বজ্রপাত হওয়ায় শিমু কেঁপে উঠল। আমি একটু হেসেই বললাম, ডরাইছ? শিমু কিছু বলল না। বিলের পাশে লাগানো গাছ ভেঙে রাস্তায় পড়েছে। এখন আমার কাছে নিরাপদ আশ্রয় মনে হচ্ছে সামনের সেই বাড়িটি। বাড়িটি সম্ভবত মাটির তৈরি, তবে দোতলার মতো উঁচু। কার না কার বাড়ি গেলে কিনা কি ভাববে যদি বিপদ হয়, এসব ভেবে শিমু যেতে রাজি হচ্ছে না। আমি গল্পকার মানুষ, পুরনো রহস্যময় জিনিস দেখলে ভালোই লাগে। গল্প খোঁজার নেশা চেপে বসে। আমি গল্প খুঁজতে চলেছি। শিমুকে একরকম জোর করেই সে বাড়ির দিকে নিয়ে গেলাম। বাড়িটার কাছে যেতেই টের পেলাম এটি বেশ পুরনো বাড়ি। বাড়ির দেয়ালে দারুণ সব নকশা করা। ওপরের দিকে কাঠের বারান্দা। বাড়ির সামনে ঝুলে থাকা একটি বাল্বে মাঝে মাঝে আলো জ্বলে উঠবে, আর চারদিকে গুটগুটে অন্ধকার। এখানে সাপের উপদ্রব আছে সেটা টের পেলাম। ফ্ল্যাশ জ্বালিয়ে আগাচ্ছি, নেট একদম নেই। আমরা দুজনেই পুরোপুরি বৃষ্টিতে ভিজে গেছি। দুজনে ঘরের ভেতর ঢুকে পড়লাম। প্রথম ঘরটায় একটা বড় কাঠের চেয়ার, কেতা দুরস্ত, তবে ধুলোয় ভর্তি। চারিদিকে স্যাঁতস্যাঁতে গন্ধ, এমন গন্ধ যেন বহু বছর ধরে এখানে কোনো মানুষ আসেনি। শিমু বলল, এই ঘরে খুব ঠান্ডা। এক ঘরে আমি শিমু বসেছি। শিমুর হাত পা কাঁপছে। সেটা ভয় না ঠান্ডায় সেটা বুঝতে পারছি না। বৃষ্টির গর্জনায় ঘর কেঁপে উঠেছিল। হঠাৎ শুনতে পেলাম আমার বাবার গলা। আব্বা আমাকে ডাকছেন। পরপর দুবার ডাকার পরেই আমি ঘর থেকে বেরিয়ে এলাম। গেলাম বাড়ির পিছনে। কাদা জমে আছে। কাদায় কারো পায়ের ছাপ অন্ধকারে স্পষ্ট। মনে হচ্ছিল কেউ শুদ্ধ হেঁটে গেছে। সেসব তোয়াক্কা না করেই চলে এলাম বাড়ির পিছনে। একটি গর্ত, বেশ পুরনো গর্ত, চারপাশে ইট দিয়ে বাঁধানো। বৃষ্টিতে গর্তে পানি জমে গেছে। দেখে আমার কৌতূহল বেড়ে গেল। আমার কৌতূহল একমাত্র মেটাতে পারতেন আমার বাবা। এখন তিনি নেই, বহু বছর হয়। তিনি ওপারে চলে গেছেন। একটু মনে পড়তেই গর্তের চারপাশে ইট দিয়ে বাধাই করা জায়গাটায় বসে পড়লাম আর ভিড় করে আওড়াতে লাগলাম। এ কেমন বিভ্রম! আমি তো বাইরে এলামই আব্বার ডাকে, কিন্তু আমার আব্বা তো অনেক আগেই মারা গেছেন। পরক্ষণেই মনে হলো আমি শিমুকে একা ঘরে রেখে এসেছি। কিন্তু আমি ছুটে চলে গেলাম না। আমি নজর দিলাম গর্তর দিকে। তাকাতেই আমার চোখ ছানা পড়া হয়ে গেল। আবছা আলোয় যা দেখলাম তা দেখে আমি স্তব্ধ। আমি দেখলাম শিমুর নগ্ন দেহ গর্তে পড়ে আছে। আমি চিৎকার করে উঠলাম। শিমু ঘর থেকে বেরিয়ে এলো। তখনও বৃষ্টি কমেনি। সামনে শিমু দাঁড়িয়ে। তাহলে গর্তে এটা কি? আরেকবার তাকানোর সাহস হচ্ছে না। আমি আর শিমু ঘরে ফিরে এলাম। শিমু তার আঁচল দিয়ে আমার মাথা মুছে দিচ্ছিল আর বলছিল, কতবার না মানা করেছি, আব্বার গলা পেয়ে তুমি বাইরে চলে যাবে না, এসব ভালো না, বিপদ হতে পারে। শিমু দোয়া পড়তে লাগলো, তারপর ফু দিয়ে দিল। দুজন চুপ করে বসেছিলাম। আমি ফোন অন করে বিভ্রম নিয়ে পড়ছি, আর শিমু আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরেই শিমু লাফ দিয়ে উঠে বসল। তার চোখে অস্থিরতা, মুখ ভয়ে একদম সাদা হয়ে গেছে। আমি আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করলাম, শিমু, তুমি ঠিক আছো? শিমু তপ্তপ চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিছু বুঝতে পারছি না, কিছু ঘটেছে। আমি ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ ঘরটা যেন পরিবর্তন হয়ে গেল। জানাল দিয়ে ঘরটা আলো হয়ে উঠল। আমি কিছু শুনতে পাচ্ছিলাম, কোনো এক অদ্ভুত আওয়াজ। কিছু যেন
আমার কাছে এগিয়ে আসছিল। তারপর কেমন একটা শীতল হাত আমার শরীর স্পর্শ করছিল। আমি শিমুর কথাগুলো শুনে চমকে গেলাম। কি বলছে শিমু? শিমু আরেকবার ভয় পেয়ে বলল, আমি বাধা দিতে গিয়েছিলাম, তখন হঠাৎ আমার গলা টিপে ধরেছিল। এবার আমি পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু চেষ্টা করলাম শিমুকে শান্ত করতে। শিমু, হয়তো এটা তোমার মনস্থির হয়ে যাওয়ার কারণে হয়েছে। তার কথায় আমি পুরোপুরি শঙ্কিত হয়ে পড়লাম। গা শিউরে উঠল। বাড়ির চারপাশে নীরবতা ছিল, কিন্তু এক অদ্ভুত টান অনুভব হচ্ছিল। শিমুর ভয় থেকেই আমার শরীরেও আতঙ্ক ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর আমি ফ্ল্যাশ লাইটে ঘরের প্রতিটি কোণা খতিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। ঘরটা যেন কুয়াশায় ডুবে গেছে, কোথাও কোনো সারা শব্দ ছিল না। এই মুহূর্তে আমি বুঝতে পারলাম কিছু অন্যরকম ঘটেছে। শিমুর ভয় আর আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি তৈরি হচ্ছিল। এবারের দেয়াল যেন আমাদের চারপাশে ঘুরছে, আমাদেরকে ঘিরে। সারা বাড়িতে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি ছড়িয়ে পড়েছিল। শিমু আর আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাদের সামনে যা ঘটছে তা আমাদের মনের মধ্যে নতুন বিভ্রম তৈরি করছিল। এত রাতে আমরা একা, এই অন্ধকার ঘরটিতে আমরা কি বিভ্রমের শিকার হচ্ছি, নাকি সত্যি আমাদের মধ্যে কোনো অতিপ্রাকৃত শক্তি রয়েছে? এভাবে এই অন্ধকার রাতে শিমু আর আমি দুজনেই ভয় আর বিভ্রান্তির মধ্যে আটকে পড়েছিলাম। কিন্তু কিছুই আমাদের সামনে স্পষ্ট হচ্ছিল না। এটা কি ছিল? ভয়ের এক বিভ্রম, নাকি অদৃশ্য শক্তির উপস্থিতি? ঝড় একটু কমে এলো। আমরা দুজন বাড়ি থেকে বের হয়ে পড়লাম। শেষমেশ রাস্তায় চলে এলাম। তখন আজান শোনা যাচ্ছিল, আর সেই সুর আমাদের শঙ্কিত মনে কিছুটা শান্তি আনলো। কিন্তু কি হয়েছিল এতক্ষণ আমাদের সাথে? ওই বাড়ি থেকে বের হওয়ার পর আমরা আশপাশ তাকালাম। যখন পিছন করে তাকালাম তখন দেখলাম যে বিলের ওপাশে কোনো বাড়িই নেই। তাহলে কি এতক্ষণ আমরা কোনো বিভ্রমের মধ্যেই ছিলাম? আমি মনে মনে ভাবতে লাগলাম। এরপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরে বাড়ি ফিরে আমাদের এক সেকেন্ডের জন্য শান্তি আসলো না। ঈদের সকালটা ছিল ভয়ঙ্করভাবে নীরব। পুরো গ্রাম, আশপাশের পরিবেশ সব কিছুই যেন স্বাভাবিক ছিল। শুধু আমাদের ঘরে যেন চেপে বসেছিল অজানা বিষাদের ছায়া। শিমু কথা বলছিল না, কেবল অঝরে কাঁদছিল। ওর মুখটা ফ্যাকাশে, ঠোঁটগুলো নীলাভ হয়ে উঠেছিল। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কি হলো। ঈদের নামাজ শেষ করে বাসায় ফিরলাম, কিন্তু বাসায় ফিরে দেখি শিমু বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই ও অসুস্থ হয়ে পড়ল। কয়েক ঘন্টার মধ্যে ওর গর্ভের সন্তানও আর বেঁচে রইল না। চিকিৎসক বললেন বাচ্চার কোনো সম্ভাবনাই ছিল না। শিমুর শরীর ভেঙে পড়ল, আর মানসিক অবস্থা যেন আরও খারাপ হয়ে পড়ল। আমাদের অনাগত সন্তানটি নষ্ট হওয়ার পর থেকেই শিমুর আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। গভীর রাতে, প্রায় প্রতিটি রাতে সে আঁতকে ওঠে ঘুম থেকে। তার শরীরটা ঘেমে ভিজে যেত, আর চোখে আতঙ্কের ছাপ ফুটে উঠত। তার চোখে সে যেন প্রতিদিন অজানা কিছু একটা দেখতে পাচ্ছিল, যা আমি বা অন্য কেউ কখনোই অনুভব করিনি। ঘুম থেকে উঠে বারবার একটা কথাই বলতো, তুমি বদলে গেছো, তুমি আমাদের সন্তানকে খুন করেছ। প্রথম দিকে আমি বুঝতে পারিনি কেন শিমু এমন কথা বলছে, কিন্তু তারপর আমি জানলাম সে যে মানসিক অবস্থায় ছিল তা আসলে ক্যাপগ্রাস সিনড্রোম। এই সিনড্রোমে মানুষ তার পরিচিত জনের মধ্যে পরিবর্তন দেখতে পায়, যেমন তাদের প্রিয় মানুষ বদলে গিয়ে অন্য কেউ হয়ে গেছে। শিমুর ধারণা ছিল আমি তার কাছে আগের মতো নই, আমি তাকে কখনো না কখনো মেরে ফেলব। তার মনে এমন এক ভয় ছিল যা একবার তাকে গ্রাস করলে তাকে মুক্ত করা খুবই কঠিন ছিল। এটা শুধু শিমুর মানসিক অবস্থা নয়, তার মধ্যে এক অদৃশ্য সংকট সৃষ্টি করেছিল, যেন সে নিজেই বা তার আশেপাশের পৃথিবীও অন্য হয়ে গেছে। সেই রাতগুলোতে
যখন শিমু কাঁপতে কাঁপতে বলতো, তুমি আমাকে মারবে, তুমি বদলে গেছো, তখন আমার মনে হতো এই ঘর, এই বাড়ি, সব কিছু যেন এক ভবের ছায়া ঢেকে গেছে। তার মধ্যে এমন এক অদ্ভুত বিভ্রম তৈরি হয়েছিল যা আমাকে তার কাছে যেতে বাধা দিত। এক রাতে আমি শিমুর পাশেই ছিলাম, যখন সে আচমকা উঠে বসে বলল, তুমি বদলে গেছো, তুমি সেই বাড়ির লোক যে আমাকে শেষ করে দেবে। শিমুর মুখে সেই ভয়াবহ বিভ্রান্তি দেখে আমি সত্যিই শঙ্কিত হয়ে পড়লাম। এই মুহূর্তে মনে হচ্ছিল যেন তার অতীতের ভয় ও বর্তমানের বিভ্রম এক হয়ে তার ভেতর ছড়িয়ে যাচ্ছে, যা শুধুই আমাদের নয়, পুরো বাড়ির অশুভ রহস্যের সাথে মিশে যাচ্ছে। এদিকে আত্মীয় স্বজনরা আসতো খোঁজ নিতে, তবে কারো সান্ত্বনা যেন আমাদের কান পর্যন্ত পৌঁছতো না। শিবু মাঝে মধ্যে জ্ঞান হারাতো, ঘুম ঘুম ভাবের মধ্যে বলে উঠত, ওর চোখ দুটো এখনো আমাকে দেখছে, ও এখানেই আছে, আমি জানি, আমি জানি। আমি শিবুকে শান্ত করার চেষ্টা করতাম। এভাবে কেটে যায় কিছুদিন। হঠাৎ একদিন রাতের বেলা শিমু আচমকা ঘুম থেকে উঠে আমার হাত আঁকড়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, ও আমাকে বলে দিয়েছে ওর নাম আয়শা, ওর গলা টিপে মারা হয়েছিল, সেই গর্তেই ওর মরদেহ। আমি হতবাক, শিমু কীভাবে জানলো? গর্তের কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। কয়েকদিন পর আমি নিজেও অসুস্থ হয়ে পড়লাম। রাতে ঘুমাতে গেলেই যেন অদ্ভুত স্বপ্ন দেখতাম। কেউ যেন আমার কানের কাছে ফিসফিস করে বলে উঠত, তোমরা আমার ঘর নষ্ট করেছ। আমাকে সেদিনও কেউ শোনেনি, এখনও কেউ শুনবে না। তারপর বেশ কিছুদিন পর আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম এই বাড়িটি আজ থেকে প্রায় 30 বছর আগে এক নির্মম ঘটনার সাক্ষী। ঈদের ঠিক আগের দিন রাতে এই বাড়িটির একমাত্র কন্যা আয়শা তার বাবার দ্বারা ধর্ষিত হয়ে নির্মমভাবে খুন হয়। পরে তার দেহ বাড়ির পাশের একটি গর্তে ফেলা হয়, এবং সেই গর্তটিই ছিল যে গর্তে আমি একটি লাশ দেখছিলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের তৃতীয় ঘটনাটি। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় এপিসোডের ঘটনাগুলো। আপনাদের কার কাছে কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আপনার কাছে যদি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে এবং আপনি যদি চান যে ঘটনাটি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রচার করি, তাহলে আপনার ঘটনাটি আমাদের আজই ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।